ভাববাদী লোক তারা একটু গাঁজা ঠাজা খেয়ে তারা জিকির করতেছে, নাচতেছে, গাইতেছে, দোতারা বাজাচ্ছে। উচ্চ বর্ণের ব্রাহ্মণ তারা আছে, তারা পুজো করছে, কিন্তু ওরা আবার বৈরাগী হচ্ছে। এরা মনে করছে যে এই লোকগুলো ইসলামের জন্য ক্ষতিকর এবং এই লোকগুলোকে যে কোনোভাবে নিবৃত্ত করা, এমনকি হত্যা করা তাদের জন্য এটা ফরজ। একজন মানুষ যদি মাজারপন্থীও হয়, ভিন্ন কোনো মতাদর্শেরও হয়, তাকে কিভাবে ধরে ধরে তার চুল দাড়ি জোর জবরদস্তি করে কেটে দেওয়া যায়? মানে এটা মূলত এক ধরনের উগ্রতা আমাদের সমাজে এই মুহূর্তে দেখা দিয়েছে, যেটা গত ১ বছর আগে এটা ছিল না। আপনি চিন্তা করেন, আমাদের দেশে বিভিন্ন তরিকাপন্থী যেটা বলা হয়, কেউ হয়তো মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহের অনুসারী, কেউ হয়তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের অনুসারী। তো যারা ভাববাদী, যে কেউ হয়তো লালন অনুসারী, অথবা কেউ দেখা গেল কোনো মাজারের অনুসারী। তো এই যে 4টি মাযহাব রয়েছে, 4টি মাযহাবের সাথে আবার এখানে 4টি তরিকা রয়েছে আমাদের দেশে, প্রধানত 4টা তরিকা। ওই 4টি তরিকার তার ইবাদত বন্দেগী, জিকির, আসকার থেকে শুরু করে সব ব্যাপারে ভিন্ন ভিন্ন তাদের পদ্ধতি রয়েছে, বাংলাদেশেও রয়েছে। এবং এটা এই হাজার বছর ধরে আমাদের এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসার পর থেকে আজ অবধি এটা আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সংস্কৃতির সাথে মিশে আছে এবং এই সমাজ এটা অ্যাডপ্ট করেছে, এই সমাজ এটা মেনে নিয়েছে। একই গ্রামে মসজিদের ইমাম সাহেব, তিনি, আমরা ছোটোকালে যখন, আমি তো 60-এর দশকেরও শেষের দিকের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কয়েক বছরের ঘটনা আমার মনে আছে, 1-2 বছরের ঘটনা মনে আছে, আর 70-এর দশকটাও আমার একেবারে পুরোপুরি মনে আছে। তো একই গ্রামে দেখা যাচ্ছে যে যারা ওই ভাববাদী লোক, তারা একটু গাঁজা ঠাজা খেয়ে তারা জিকির করতেছে, নাচতেছে, গাইতেছে, দোতারা বাজাচ্ছে। হিন্দুদের মধ্যে বৈরাগী আছে, সন্ন্যাসী আছে। আবার দেখা গেল ব্রাহ্মণ যারা একেবারে উচ্চ বর্ণের ব্রাহ্মণ তারা আছে, তারা পুজো করছে, কিন্তু ওরা আবার বৈরাগী হচ্ছে, সন্ন্যাসী হচ্ছে। মুসলমানদের মধ্যে পীর যারা টুপি দিয়ে নিয়মিত নামাজ কালাম পড়ছে, ঘর সংসার করছে। আর এক গ্রুপ আছে, তারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, গণক ঠাকুর। বলে আমাদের এই সমাজে এগুলো নিয়ে না কখনোই সমস্যার সৃষ্টি হয়নি, কখনোই সমস্যার সৃষ্টি হয়নি। কিন্তু গত বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইএস তৈরি হওয়ার পরে, তালেবান তৈরি হওয়ার পর, তারপরে আরও কিছু উগ্রবাদী সংগঠন তৈরি হওয়ার পরে, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে সারা দুনিয়াতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ মনে করছে ইসলাম ধর্মাবলম্বী যে তারাই সঠিক, এবং এরা সামহাও কৌশলী এবং রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি গিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে ব্যবহার করে তারা তাদের প্রতিপক্ষ যারা আছে তাদের সবার উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় এই যে বাংলাদেশের যে বাউল সংস্কৃতি, বাংলাদেশে যে যেটাকে বলা হয় ভাববাদী বা সুফিবাদ, কোনোটাই এই যারা ইখওয়ানে মুসলিমিন, যারা মওদুদিবাদী, যারা ওহাবিবাদ পছন্দ করেন, আরও স্পষ্ট করে যদি বলা হয় যারা জামাত ইসলামের অনুসারী, তারা কোনো অবস্থাতেই বাকি যে মতামতগুলোকে তারা অ্যাডপ্ট করতে চাচ্ছে না, সমাজে কোনো অবস্থায় তাদের জায়গা দিতে চাচ্ছে না। এবং এরা মনে করছে যে এই লোকগুলো ইসলামের জন্য ক্ষতিকর এবং এই লোকগুলোকে যে কোনোভাবে নিবৃত্ত করা, এমনকি হত্যা করা তাদের জন্য এটা ফরজ, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা তাদের নিজেদের তৈরি করা একটা, এটা ইসলামী যারা স্কলার তারা ভালো বলতে পারবে। কিন্তু এখানে সাইকোলজিক্যাল যে বিষয়টা হলো যে এই মানে তারা যাদেরকে আক্রমণ করছে এরা কিন্তু জামাতের লোকজন সম্পর্কে কিছুই জানে না, তারা তাদেরকে শত্রু মনে করে না, তারা তাদের মতো জীবনযাপন করতে। এখন হাইকোর্ট মাজার চিন্তা করেন, শাহজালাল মাজার চিন্তা করেন, এখানে শত শত লোক বসে থাকে, ঘর সংসার রেখে তারা খাওয়া দাওয়া করে, ওখানে ঘুমায়, ওখানে সব কিছু করে। অপরাধের মধ্যে তারা একটু চুল দাড়ি লম্বা রাখে, ওখানে একটু জটা পাকায়, কিছু লোক ওখানে যায়, গরিব মানুষ যায়, গিয়ে হয়তো একটু জটা দিয়ে একটু মানে ঝাড়া দেয়, একটা ফু দেয়, মানুষ তাদেরকে 2 টাকা দেয়, ওটা দিয়ে সেটু গাঁজা খায়। আমার সেটা পছন্দ হচ্ছে না, সেজন্য আমি গিয়ে তাদের জোর জবরদস্তি করব তাদের উপর। এটা কোনো অবস্থাতেই, মানে আমি বললাম যে আমাদের সমাজে এই জিনিসটা অতীতে কখনো হয়নি, বিকজ এই ধরনের লোক এবং তাদেরকে যারা সমর্থন করে তাদের সংখ্যা কোটি কোটি মানুষ। অর্থাৎ যেভাবে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী যদি বাংলাদেশের 5% লোক করে, টোটাল 18 কোটি মানুষের 5% লোক করে, গিয়ে দেখুন এই যে চুল দাড়ি যাদেরকে কেটে দেওয়া হচ্ছে এদের সমর্থকের সংখ্যা নট লেস দেন 10%, অর্থাৎ জামাতের সাথে অনেক বেশি। কিন্তু সমস্যা হলো জামাত সুসংগঠিত এবং তারা একটা ন্যারেটিভ তৈরি করে এই কাজগুলো করছে, কিন্তু তাদের যারা প্রতিপক্ষ তারা একেবারেই গোবে ছাড়া, তারা কখনো তাদের মানে সীমা অতিক্রম করছে না, তারা কোনো দিন কাউকে কাফের বলেনি,
তারা কোনোদিন বলেনি আমি যেটা করছি এটাই ভালো, এর বাইরে অন্য কিছু ভালো না। একটা জিনিস চিন্তা করুন, ধর্ম বলেন বা ব্যক্তিগত জীবন বলেন কিংবা যে কোনো রাজনৈতিক মতাদর্শতা বলেন, যখন একটা মানুষ মনে করে যে আমি শ্রেষ্ঠ আর আমার প্রতিপক্ষ অধম, তখনই সেখান থেকে যে ধরনের একটা সুপ্রিয়র এবং ইনফেরিয়র কমপ্লেক্স চলে আসে, ওটার কারণে সমাজে বহু যুদ্ধ, বহু হতাহত, আমরা সেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই সময়টার চরম অবস্থার মধ্যে এখন যাচ্ছি। বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে, এত প্রতারণা কখনো ছিল না, এত ভাইয়ে ভাইয়ে বিভেদ ছিল না, পারস্পরিক অশ্রদ্ধা কখনো ছিল না। প্রত্যেকটা মানুষের মধ্যে এই মুহূর্তে যে হতাশা চলে আসছে, আমরা যদি বলি যে আমরা হতাশাগ্রস্ত একটা জাতি, পৃথিবীতে 1 নম্বর হিসেবে এই মুহূর্তে রয়েছি। যদি বলা হয় এই মুহূর্তে 18 কোটি মানুষের মধ্যে ডেইলি কতজন মানুষ দীর্ঘশ্বাস ছাড়ে, তো সেইভাবে আপনি বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে দীর্ঘশ্বাস ছাড়া মানুষ, পৃথিবীর কোনো দেশে আপনি এত দীর্ঘশ্বাস ছাড়া অন অ্যাভারেজে পাবেন না। এই মুহূর্তে আমরা দ্য হাইয়েস্ট। যদি বলা হয় আমাদের স্বপ্ন বন্ধ হয়ে গেছে, আমরা আগামীকালের স্বপ্ন দেখতে পারতাম না। যেমন ধরেন শেখ হাসিনার জামানাতেই এটা রাজনৈতিকভাবে আমরা স্বপ্ন দেখতাম যে একটা সুন্দর সময় আসবে যখন ভোর হবে, শেখ হাসিনা থাকবে না, আওয়ামী লীগবিহীন একটা বাংলাদেশে আমরা অনেক সুন্দর থাকবো। এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল। কিন্তু এখন দেখুন আমাদের স্বপ্ন নাই, আমরা এখন চিন্তা করছি যে ও মাই গড, সবই দুঃস্বপ্ন। যদি বর্তমান সরকার থাকে ভালো, মানে এখন যে অবস্থা চলছে তার চেয়ে দিয়ে বাইরে আরও খারাপ অবস্থা হবে। এই সরকার যদি চলে যায়, তাহলে যদি কোনো তৃতীয় শক্তি আসে, যদি আওয়ামী লীগ চলে যায়, তাহলে তো আরও খারাপ অবস্থা হবে। মানে আমাদের অল্টারনেটিভ যে অবস্থাগুলো হচ্ছে প্রায় সবগুলোই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এইরকম দুঃস্বপ্ন 1971 সনেও ছিল না, তখনও মানুষের একটা স্বপ্ন ছিল। তো এই যে স্বপ্নবিহীন একটা রাষ্ট্র, হতাশাগ্রস্ত একটা জাতি, তার সঙ্গে সঙ্গে উগ্রতা, এই উগ্রতার কারণে যে মানুষগুলো একেবারে নিরহ, যে আপনার কোনো ক্ষতি করেনি, যার যার অবস্থায় সে যার জায়গাতে বসে আছে, তো সেই যে মানুষগুলো আপনার কোনো ক্ষতি করেনি ওর মতো চলছে। এখন আপনি দল বেঁধে গিয়ে দেখা গেল আপনি তাকে চুল কেটে দিচ্ছেন, দাড়ি কেটে দিচ্ছেন, কিন্তু অথচ সে যে গত 10 বছর যাবৎ না খেয়ে আছে, আপনি একটা দিন কিন্তু তার সেই খোঁজ খবর রাখেননি।